বসন্তকালে কোকিল ডাকে কুহু সুরে, বসন্তকালে কোকিল ডাকে কুহু সুরে। খুব সরলভাবেই শাহ আব্দুল করিম তার গানে বলে গিয়েছেন এই কথা। শীতের জীর্ণতায় আমরা তাকে স্মরণ করছি আজ 15ই ফেব্রুয়ারি। দর্শক, আজ বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী। দর্শক, আজ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি আমরা শুরু করছি আমাদের আজকের আয়োজন। শীতের জীর্ণতা সরিয়ে এখন বসন্ত। রঙিন ফুল আর ডালে ডালে কচি পাতার সৌরভ ছড়াচ্ছে। প্রকৃতিও ঝরা পাতায় আমন্ত্রণ জানাতে শুরু করেছে বসন্তকে। প্রকৃতিতে রং ছড়িয়ে নতুন পাতায় ভরে উঠুক চারপাশ, আর আমাদের জীবনেও বসন্তের সুবাতাস ছড়িয়ে যায়। এই প্রত্যাশায় শুরু করছি আজকের দিন। দর্শক, শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, আজ শনিবার 2 ফাল্গুন 1431 বঙ্গাব্দে এবং 15ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আজ আপনাদের সাথে আছি আমি অতসী সেন। দর্শক, আসলে যেমনটি বলছিলাম যে আজ বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী। আমরা তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা ভরে এবং আমরা আসলে তার জন্মদিনে একটি প্রতিবেদন দেখব। এবং আমরা তার সাথে জেনে আসবো যে আজকের এই বিশেষ দিনে কোন কোন ব্যক্তির জন্মদিন রয়েছে। দর্শক, এবার আপনাদেরকে জানিয়ে দিব আজকের এই দিনটিতে বিখ্যাত কোন ব্যক্তিরা জন্মগ্রহণ করেছিলেন। 1564 সালে আজকের এই দিনটিতে জন্মগ্রহণ করেন জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী গ্যালিলিও। বৈজ্ঞানিক বিপ্লবের সঙ্গে বেশ নিগুড়ভাবে সম্পৃক্ত গ্যালিলিও একাধারে পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ এবং দার্শনিক। তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে দূরবীক্ষণ যন্ত্রের উন্নতি সাধন। তাকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক, আধুনিক পদার্থবিজ্ঞানের জনক, এমনকি আধুনিক বিজ্ঞানেরও জনক হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। 1916 সালের আজকের এই দিনটিতে জন্মগ্রহণ করেন লোকসঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। 500-র উপরে সঙ্গীত রচনা করেছেন তিনি। বাংলা সঙ্গীত তাকে বাউল সম্রাট হিসেবে সম্বোধন করে। বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক 2001 সালে 21শে পদক পুরস্কারে ভূষিত হন তিনি। 1935 সালের আজকের এই দিনটিতে জন্মগ্রহণ করেন মার্কিন সাংবাদিক ও লেখিকা এবং আমূল নারীবাদী তাত্ত্বিক সুসান ব্রাউন মিলার। কর্মজীবনে সাংবাদিকতা ও অভিনয় করেছিলেন 4 বছর। ব্রাউন মিলারের সাড়া জাগানো বই এগেইনস্ট আওয়ার উইল, মেন, উইমেন অ্যান্ড রেপ। 1971 সালে বাংলাদেশে যে গণহত্যা আর ধর্ষণের ঘটনা ঘটেছে তার একটা দলিল হলো এই বইটি। 1947 সালের এই দিনটিতে জন্মগ্রহণ করেন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। তিনি বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং অভিনেতা। 1979 সালের দি ফাদার ছবির পরিচালনার মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তার পরিচালিত অন্যতম চলচ্চিত্র হল দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, সিপাহী, দেশপ্রেমিক, আম্মাজান। কাজী হায়াতের চলচ্চিত্র জীবনে আন্তর্জাতিক, জাতীয় ও অন্যান্য চলচ্চিত্র পুরস্কার সহ সর্বমোট 73টি চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। দর্শক, যেমনটি বলছিলাম আজ বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মদিন, সেটি নিয়ে জানছিলাম এবং আমরা জানছিলাম আজ কোন কোন বিশেষ ব্যক্তির জন্মদিন রয়েছে। দর্শক, সকাল সকাল আমরা চলে যেতে চাই নরসিংদীতে। নরসিংদী শহরের মেঘনা নদীর তীরে ভক্ত পুণ্যার্থীর ভিড়ে মুখর হয়ে উঠেছে ঐতিহ্যবাহী বাউল মেলা। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউল সাধকরা যোগ দিয়েছেন। বাউল মেলা নিয়ে জানতে নরসিংদী থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সঞ্জিত সাহা। আমরা যুক্ত হব। সঞ্জিত, শুভ সকাল আপনাকে। নরসিংদীতে বাউল মেলা হচ্ছে এবং বাউল মেলা আসলে কি কি আসলে সংস্কৃতির চিত্র আমরা দেখতে পাচ্ছি, সার্বিক চিত্র কি আমাদের জানাবেন? অতসী, নরসিংদীর কাউরিয়া পাড়া এলাকায় মেঘনা নদীর তীরে কিন্তু প্রায় 700 বছরের পুরনো ঐতিহ্যবাহী বাউলের মেলা শুরু হয়েছে এবং এই বাউল মেলাকে ঘিরে কিন্তু দেশ বিদেশের ভক্ত পুণ্যার্থী যারা রয়েছে তারা কিন্তু এই বাউল মেলাতে যোগ দিতে এসেছে এবং বাউল সাধক যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে
বাউলদের সাথে বৈঠক করেছেন এবং গত বুধবার যজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু মাঘী পূর্ণিমা তিথিতে কিন্তু যজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এই বাউল মেলা শুরু হয় এবং এখানে যে যজ্ঞটি করা হয়েছে এই যজ্ঞটির বিষয়ে এখানকার যারা সাধক বা যারা আয়োজক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে দেশ জাতি এবং মানুষের কল্যাণে কিন্তু এই যজ্ঞ অনুষ্ঠানটি করা হয়, যাতে এই পৃথিবীর মানুষ বা দেশবাসী যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং দেশবাসীর মঙ্গল কামনায় কিন্তু এই যজ্ঞ অনুষ্ঠানটি করা হয়। এবং এই মেলাকে ঘিরে কিন্তু প্রায় শত শত লোক বললে ভুল হবে, হাজার হাজার লোক কিন্তু এই মেলা প্রাঙ্গণে সমবেত হয়েছে এবং বুধবার কিন্তু সকাল থেকেই ভক্ত সাধক যারা রয়েছে তারা কিন্তু বাউল আখড়ায় যোগ দিয়েছে। আজকে আসলে মূলত সকালের কারণে কিন্তু আজকে সাধক যারা রয়েছে তারা কিন্তু আজকে সকালে তাদের অনুষ্ঠানটি নেই, তারা আসলে 11টার পর থেকে অনুষ্ঠানটি করবে এবং এই মেলাকে ঘিরে মেঘনা নদীর তীরে কিন্তু বেশ কিছু দোকানপাটের সমাগম হয়েছে। এছাড়াও কিন্তু মেলায় নাগরদোলা সহ বিভিন্ন ধরনের রাইড বসানো হয়েছে এবং এখানে মঙ্গল দ্বীপ অর্থাৎ ঘি প্রদীপ জেলে কিন্তু মানুষের জন্য প্রার্থনা করা হয়, দেশের মানুষের জন্য প্রার্থনা করা হয় যে সবাই যেন সুস্থ সবল এবং মঙ্গল কামনায় যেন থাকতে পারে, সেই বিষয়টি এখানে নিশ্চিত করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে এখানে যারা ভক্ত অনুরাগী রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে আসলে এখানে বাউল ঠাকুর যিনি রয়েছে এই বাউল ঠাকুর কিন্তু দীর্ঘদিন এই মন্দিরে ছিলেন এবং এই বাউল ঠাকুরের মন্দিরে এসে যার যার মনের যে বাসনা রয়েছে সেই বাসনাটি কিন্তু আসলে ঠাকুরের কাছে প্রকাশ করে এবং ঠাকুরকে তো মানুষজন বলছে যেটা মন থেকে যে বিষয়টি চাওয়া হয় সেই বিষয়টি কিন্তু বাউল ঠাকুর পূরণ করে, এমনটা কিন্তু এখানকার প্রচলন রয়েছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। সঞ্জিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম নরসিংদীতে, আমরা বাউল মেলা সম্পর্কে জানছিলাম এবং সেখানে আসলে কি কি হচ্ছে সেই সকল চিত্র আমাদের সহকর্মী আমাদের সামনে তুলে ধরছিলেন। দর্শক, আজ কিন্তু বসন্ত শুরু হয়ে গেল, আমরা কিন্তু কালই বসন্তকে বরণ করে নিলাম। চলুন সকাল সকাল জেনে নিয়ে আসলে বসন্তের দিনের আজকের আবহাওয়ার দিনের আবহাওয়ার তথ্য এবং আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। দর্শক, দেখে নিতে চাই গেল 24 ঘন্টাতে আবহাওয়ার যে তথ্য এবং আজকের যে পূর্বাভাস তা। ঢাকাতে 28.7 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং 19.2 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরের জেলা রাজশাহীর খবর জানাবো আপনাদেরকে, 27.6 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.2 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের আরেক জেলার রংপুরের খবর জানিয়ে দেবো আপনাদেরকে, সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের খবর জানাবো, 26.6 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং 14.4 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা। চায়ের নগরী সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। বন্দরনগরী চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। খুলনার খবর জানাবো, 28.5 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সবশেষে বরিশালে 28.1 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে 9.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কয়রাতে 31.4 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিনে এবং রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন থাকতে পারে। দর্শক, বসন্তের প্রথম দিনের আমরা আজকের দিনের আবহাওয়ার তথ্য জানছিলাম এবং যেমনটা আসলে আমরা জানতে পারলাম যে আজকে সারাদিনের আবহাওয়া কিন্তু শুষ্ক থাকবে, তবে একটু আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। দর্শক, সকাল সকাল আমরা দিনাজপুরে চলে যাব। দিনাজপুরে আলুর এবার খুবই ভালো ফলন হয়েছে, কিন্তু হিমাগারে বছর ভাড়া দ্বিগুণ হওয়ায় বিপাকে কৃষকরা। গতকাল কৃষকরা আন্দোলনও করেছেন। কৃষকরা কি বলছেন তাই শুনবো। দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপুল সরকার সানি, আমরা যুক্ত হব। সানি, শুভ সকাল আপনাকে। দিনাজপুরে যে কৃষকরা আন্দোলন করেছেন এবং আলুর ফলন এবং আসলে কৃষকরা আসলে কি বলছেন সেটি আমরা জানতে চাই। অবশ্যই আপনি যেমনটি বলছিলেন, আসলে আলু উৎপাদনকারী অন্যতম জেলা আছে। এবং এই বছরও আলু বিপুল পরিমাণে আলু উৎপাদন হয়েছিল।
উৎপাদন মৌসুমে চলছে, ঠিক এই সময় হিমাগার মালিকরা তারা ভাড়া বাড়িয়েছে এবং তারা বলছে যে কেজি প্রতি ৮ টাকা করে দিতে হবে। এবং কৃষকরা যে বলছে যে গত কয়েক বছর ধরে যে আলুটা ছিল, এটা ভাড়া ছিল বস্তা প্রতি ৩০০ থেকে ৩৫০ টাকা, যেটি এবারে ৮ টাকা কেজি করা হয়েছে, অর্থাৎ বস্তা প্রতি ৫০০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত দাদা লাগবে। তাতে করে কৃষকরা বলছেন যে তাতে করে তাদেরকে লোকসানে পড়াতে হবে। তারা বলছেন যে এটি আসলে একেবারেই অযৌক্তিক একটা দাবি। একই সাথে তারা ৫টি দাবি তুলেছেন যে হিমাগারে প্রতি বস্তা আলুর বিপরীতে ন্যায্য ভাড়া নির্ধারণ এবং হয়রানি বন্ধ করার দাবি জানিয়েছেন। একই সাথে আলু শুকানোর জন্য যে শেড বা রয়েছে সেটি ফ্রি করে দেওয়া, আলু সংরক্ষণের জন্য হিমাগার মালিকদের ঋণ করেন সেটি ব্যাংকের সুদের হার ২% বেশি নির্ধারণ না করা এবং সংরক্ষিত আলু যদি পচে যায় তাহলে সেই অনুযায়ী গাফিলতির জন্য মূল্য পরিশোধ করা, এইটি দাবি জানিয়েছেন। আমাদের সাথে একজন কৃষক রয়েছেন, আমরা তো তার সাথে কথা বলতে চাই আসলে যে আপনি একটু আমাদেরকে বলবেন যে এই যে হিমাগারে আলু ভাড়া বৃদ্ধি হয়েছে এইটাতে আসলে আপনার কি ধরনের সমস্যা? এইটাতে আসলে আপনার দেশ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। মূলত আমরা এটা সারা বাংলাদেশের প্রতিটা পর্যায়ে মানুষ এটা বলে আসে। কৃষক বাঁচবে মানে কিভাবে? আজকে দেখেন, মূলত আলুর যে বিষয়টা, 50% মানে খাদ্যের যোগানটা কিন্তু আলু থেকে আমাদের আসে, বাকিগুলো সব অন্যান্য কাছ থেকে আসে। আলু বীজ কিনছি মনে করেন আমরা ১০০ টাকা, আলু বিক্রি হচ্ছে ৯ টাকা। আবার কলেস্ট্রল ভাড়া করছে কেজি প্রতি ৮ টাকা, যেখানে গত বছর ছিল কেজিতে ৫ টাকা। এক লাফে ৩ টাকা। তাহলে কৃষকটা বাঁচলো কিভাবে? করতেছি না, আরো একটু ভালোভাবে মানে গুছাই বলার চেষ্টা করি। ১ কেজিতে ৩ টাকা মানে আমরা এটা বীজ কিনছি ১০০ টাকা করে, আর বিক্রি করতেছি ৯ টাকা করে। আমাদের কৃষকের লসটা কোথায়? এটা একটু চিন্তা করে দেখবেন। তার পাশাপাশি এই যে কোলেস্ট্রল যে ভাড়াটা, গতবার আমরা ৬৫ কেজির বস্তা মোটামুটি ৩৪০ টাকা ভাড়া রাখছিলাম। এবার ৬৫ কেজির বস্তাটা আসবে আপনার কত? মোটামুটি মোটামুটি ৫৫০০ মতো। আবার একটা বস্তা কিনতে গেলে ৭০ টাকা, আবার বা আপনার কেজি করে নিয়ে যেতে হবে, এটার একটা ভাড়া আছে। যদি মনে করেন পার কেজিতে ১০ টাকা খরচ করে, তাহলে কৃষক যেটা জমি বাড়িতে যে আলুটা বিক্রি করবে, সেই আলুটা কৃষক পাবে কয় টাকা? আমরা বুঝতে পেরেছি। আসলে কৃষকরা যেটা বলতে চাচ্ছেন যে আসলে যে এই যে ভাড়াটা বৃদ্ধি করা হয়েছে এটা আসলে অযৌক্তিক এবং ভাড়াটা যাতে করে আগের যেমন রয়েছে সেইভাবেই নির্ধারণ করা হয় সেটি তারা আসলে দাবি জানিয়েছে। অথচ জি সানি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা আসলে দিনাজপুরে আলুর হিমাগারের দাম ভাড়া দ্বিগুণ হয়ে যে সংকটে বা বিপাকে পড়েছিলেন কৃষকরা, সেই কথাই আমরা শুনছিলাম। দর্শক, আমরা ততক্ষণ ছিলাম দিনাজপুরে। আমরা এবার চলে যেতে চাইব মুন্সিগঞ্জে, ইলিশের বাজার সম্পর্কে জানবো। ইলিশের বাজার দর জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ। আমরা যুক্ত হব। শুভ শুভ সকাল আপনাকে। ছুটির দিনে আসলে ইলিশের বাজার দরের সরবরাহ কেমন দেখছেন এবং বাজার দর আসলে কেমন দেখছেন, সার্বিক চিত্র কি আমাদের জানাবেন? অতসী, দেখুন, আসলে ভোর থেকেই কিন্তু ক্রেতা আর বিক্রেতাদের হাটটাকে অনেকটা মুখরিত মুন্সিগঞ্জের মীরকাদিমের এই প্রাচীন মৎস্য আড়ত। তবে সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। তবে অন্যান্য দেশীয় প্রজাতির যেসব মাছ রয়েছে সেসব মাছের দাম কিন্তু অনেকটা হাতের নাগালে রয়েছে। আমরা সকাল থেকেই কিন্তু বাজার ঘুরে দেখেছি, সেখানে কিন্তু সকাল থেকে আমরা মাঝারি আকারের যেসব ইলিশ রয়েছে সেসব ইলিশ কিন্তু ৯০০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখেছি। এরপর বড় আকারের যেসব ইলিশ রয়েছে সেসব কিন্তু ১৫০০ থেকে ২০০০ টাকা, কোথাও ২৫০০ টাকা এবং আকার ভেদে কিন্তু ৩০০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখেছি। একই সাথে ছোট আকারের যেসব ইলিশ রয়েছে সেগুলো কিন্তু ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা সকাল থেকে কিন্তু বাজারে পর্যাপ্ত আসলে ক্রেতা সমাগম দেখেছি। আমরা বাজারের যিনি আড়তদার রয়েছেন আমরা একটু জানবো আসলে মাছের সরবরাহ স্বাভাবিক থাকার পরও মাছের এই চড়া মূল্য থাকার পেছনের কারণটি কি, যদি বলতেন। ধন্যবাদ। মাছের সরবরাহ চড়া মূল্য না, সরবরাহ তেমন বেশি না। চাষের মাছের সরবরাহটা বেশি, নদীর মাছ কমে গেছে। নদীর মাছের কমের কারণেই মাছের মূল দামটা একটু বেশি মনে হচ্ছে। আসলে অন্যান্য সময় এই সময় যে মাছ থাকে অ্যাভেলেবেল, এবার সেই মাছটা অ্যাভেলেবেল না।
যার ধরুন দামটা একটু একটু বেশি মনে হচ্ছে। তবে অন্যান্য সময়ের তুলনায় খুব তেমন বেশি না। আর ইলিশ মাছের আমদানি খুবই কম, একেবারে কম নেই বললেই চলে। ইলিশ সমুদ্রের ইলিশ আছে, পদ্মার ইলিশ বা হাতিয়ার ইলিশ এগুলি কমে গেছে। কমে যাওয়ার কারণে মাছের সরবরাহ কম, ইলিশ মাছের আমদানি একেবারেই কম, যার ধরুন দামটা একটু একটু চড়া চড়া মনে হচ্ছে। আসলে নদীতে আমাদের মাছের প্রয়োজন, নদীর মাছের সুস্বাদু মাছ, মিঠা পানির মাছ। মিঠা পানির মাছ কমে গেছে। মিঠা পানির মাছকে সরকারের মধ্যে অনুরোধ থাকবে যাতে মিঠা পানিতে এই মাছ প্রচুর হয়। মাছের যে ফ্যাক্টরি ট্যাক্টরির বর্জ্য পরে মাছ কমে যাচ্ছে, যাতে এই দিকে সরকারকে একটু নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে হয়তো আমরা দেশের মানুষ মাছ তৃপ্তি সহকারে খেতে পারবো এই বলে মনে করি। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে নদীতে মাছের যে সরবরাহ বা মাছের যে উৎপাদন সেটি কমে যাওয়ার কারণে সেটির একটি প্রভাব কিন্তু আসলে পাইকারি পর্যায়ে এবং খুচরা পর্যায়ের মাছের বাজারে পড়েছে। সব মিলিয়ে মাছের এই যে চড়া দাম এটি নিয়ে কিন্তু অনেকটা অসন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা। ভোক্তা পর্যায়ের সাধারণ ক্রেতারা বলছে দ্রুত বাজার তদারকির মাধ্যমে কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার তাগিদ তারা দিয়েছেন। তারা বলছেন তদারকি না থাকায় কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই বাজারের একাধিক ব্যবসায়ীর সাথে কিন্তু আমরা কথা বলেছি, তবে একই আকারের মাছ কিন্তু শুভ, একজন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম মুন্সিগঞ্জে, আমরা সেখানকার ইলিশের বাজারের পরিস্থিতি জানছিলাম এবং যেমনটি আমাদের সহকর্মী আমাদের জানালেন যে মাছের সরবরাহ কমে যাবার ফলে যে মাছের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা দেখতে পেয়েছি, সেটির কারণে কিন্তু আরও ব্যবসায়ী এবং ক্রেতা পর্যায়ের মধ্যে কিন্তু এক ধরনের বিপাক দেখা যাচ্ছে, সেই চিত্রই তুলে ধরছিলেন আমাদের সহকর্মী। দর্শক, সকাল 24-এ সময় হয়ে গিয়েছে একটি ছোট্ট বিরতির। আমরা ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন সকাল 24, আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, কাল আখেরি মোনাজাত শেষে হবে বিশ্ব ইজতেমার 3য় পর্ব। এই ধাপে অংশ নিয়েছেন সাদ অনুসারীরা। রাতভর চলেছে ইবাদত বন্দেগি। ফজরের নামাজের পর মাওলানা ইলিয়াস বিন সাদের বয়ানের মাধ্যমে শুরু হচ্ছে আজকের আনুষ্ঠানিকতা। চলবে সকাল 9:30 পর্যন্ত। এরপর বিভিন্ন খিত্তায় হবে তালিম। আসরের নামাজের পর হবে যৌতুকবিহীন বিয়ে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ইজতেমা মাঠে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা। দর্শক, বিশ্ব ইজতেমার 3য় পর্বের 2য় দিন চলছে আজ, এবং এই বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান। আমরা যুক্ত হব। রফিকুল, শুভ সকাল আপনাকে। বিশ্ব ইজতেমার 2য় দিন আজ, এবং আসলে কি দেখছেন সেখানকার চিত্র আমাদের জানাবেন। ফজরের নামাজের পর মাওলানা সাদের পুত্র ইলিয়াস বিন সাদের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকে দিনের আনুষ্ঠানিকতা। যে বয়ানটি শুরু হয়েছে সেটি কিন্তু এখনো চলছে। ইজতেমা কর্তৃপক্ষ জানিয়েছে এই বয়ানটি 9:30 পর্যন্ত চলবে। বয়ানটি হচ্ছে উর্দুতে, পাশাপাশি কিন্তু বাংলাতেও তর্জমা করা হচ্ছে। এই বয়ানের পরপরই আসলে খিত্তা ভিত্তিক আলোচনা হবে। যে খিত্তা বিভক্ত করা হয়েছে সেই খিত্তায় আলোচনা হবে এবং মেম্বারের বয়ান হবে। এই সমস্ত আলোচনার মধ্য দিয়ে মূলত জোহরের নামাজের আগ পর্যন্ত চলবে এবং জোহরের নামাজের বিরতি দেওয়া হবে এবং নামাজের পরপরই আবার বয়ান শুরু হবে। সেই বয়ান চলবে আসর ওয়াক্তের নামাজের আগ পর্যন্ত এবং আসরের নামাজের পর আবার বয়ান শুরু হবে। সেই বয়ানটি আসলে মাগরিবের নামাজের 15 মিনিট আগে শেষ হবে এবং এই যে 15 মিনিট রয়েছে এই 15 মিনিটের ভেতরে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে এবং কতজন বিয়ে করবেন এবং কয় জোড়া বিয়ের অনুষ্ঠান হবে সেটি কিন্তু আমাদেরকে জানাবে। আসরের আয়োজনের আগে আমরা জানতে পারবো কতজনের বিয়ে হচ্ছে। তো আমরা অতীতে যেটি দেখে এসেছি, বরকনের অভিভাবকরা উপস্থিত থাকে এবং বরে উপস্থিত থাকে, শুধু কনের সম্মতিতে এখানে বিয়ের আয়োজন করা হয়। খেজুর দিয়ে তাদেরকে মিষ্টিমুখ করানো হয় বিয়ের পরে এবং এখানে নবদম্পতির সংসার জীবনের মঙ্গল কামনা করে একটি দোয়ারও আয়োজন করা হয়। সেসব আয়োজন রয়েছে এবং মাগরিবের পরে যে বয়ান হবে সেই বয়ান কিন্তু এশার নামাজের আগ পর্যন্ত চলবে এবং এশার নামাজের পর আর কোনো বয়ান হবে না এবং আগামীকাল যে
আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। তো ইজতেমা সুষ্ঠু এবং সুন্দর করার জন্য ইতিমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারা যেটি বলছেন, অন্যান্য যে 2 পর্ব ছিল সেই 2 পর্বের মতো এ পর্বেও তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে নিয়োজিত করছে। সিসিটিভি ওয়াচ টাওয়ার দিয়ে মনিটরিং করছে পুরো মাঠ, যাতে করে সুষ্ঠুভাবে এই ইজতেমা শেষ করতে পারে। এই হচ্ছে এখান থেকে সর্বশেষ খবর। রফিকুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা বিশ্ব ইজতেমার সকল আয়োজন সম্পর্কে জানছিলাম আমাদের সহকর্মীর কাছে, এবং নানা তথ্য নানা খবর জানতে জানতে আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ ভাগে চলে এসেছি। শুকনো পাতা ঝরে গাছে গাছে এখন নতুন পাতা, রঙিন ফুলে সেজেছে প্রকৃতি। কোকিলের কুহুতান জানিয়ে দেয় চলে এসেছে ঋতুরাজ বসন্ত। ফাগুনের রঙে রং মেখেছে কপত কপতি তরুণ তরুণী। জহরা ফুলে নতুন দিগন্তে চলার স্বপ্ন তারুণ্যের মনে প্রাণে। বিস্তারিত প্রতিবেদনে। এলো বনান্তে পাগল বসন্ত, বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে চঞ্চল তরুণ দুরন্ত। রং আর নতুনের ছোঁয়ায় প্রকৃতিতে ফাগুনের কানাকানি। কোকিলের কুহুতান আবেগী মনকে ভাসিয়ে নিয়ে যায় অন্য জগতে। লাল চাদরে ঢেকেছে জাদুকাটা নদীর তীরের শিমুল বাগান। বসন্তের ছোঁয়া লেগেছে পরতে পরতে। শিমুল বাগান আমরা বলবো যে ফাগুনের সাজেই সেজেছে। এইখানে শিমুলের ডালে ডালে চমৎকার লাল ফুল, লালে লাল হয়ে গেছে সুনামগঞ্জের জাদুকাটা নীরের। শিমুল ফুলে ছেয়ে গেছে পুরা বাগানটা। এটা আসলেই সারা বাংলাদেশের মধ্যে ইউনিক। প্রকৃতির এমন মুগ্ধতায় নিজেকে রাঙাতে হুমড়ি খেয়ে পড়েছে সব বয়সীরা। নেই ভেদাভেদ, নেই সীমানা। নতুন প্রকৃতি বরণ করে নেওয়ার যে একটা প্রচলন, এটি যেন এই শিমুল বাগানেই আমরা সবচেয়ে ভালো দেখতে পারি। সুনামগঞ্জের পর্যটক কেন্দ্রের মধ্যে হচ্ছে শিমুল বাগান সবচেয়ে শ্রেষ্ঠ। ফাল্গুন মাস আসলে মনে হয় যেন শিমুল বাগান ছাড়া কোনো কিছুই মাথায় আসে না। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও গো আপন পর ভুলিও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বসন্তের নতুন পাতার মতোই আপনার জীবন রঙিন হয়ে উঠুক, এই প্রত্যাশা দিয়ে শেষ করছি আজকের সকাল। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।